ওর ওয়াইফ রয়েছে, বাড়িতে একটা ছোটো বাচ্চা রয়েছে, বাড়িতে বাবা মা রয়েছে। লাস্ট 1 বছর ধরে ভীষণ কষ্ট পাচ্ছিল। তো হসপিটালাইজড করা হয়। প্রথমে আইসিইউতে ভর্তি করা ছিল, তারপরে ওর শারীরিক অবস্থা আরও বেশি ডিটোরিয়েট করে, আরও খারাপ হয়ে যায়, যার জন্য ওকে ভেন্টিলেশনে দেয়। কালকে রাত্রিবেলা যখন 8:30 9টার সময় ফোন আসে যে সুজিত একটু ফাঁকা আছিস, তাহলে একটু হসপিটালে আসবি, একটু দরকার আছে। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ। আমরা কথাতেই বলি, আমরা সবাই দেখাই যে আমরা স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন, এবং স্বাস্থ্য সচেতন বলেই আমরা সবাইকে স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে জ্ঞানও দিই। কিন্তু আমরা নিজের স্বাস্থ্য নিয়ে ওয়ারিড নই, যে আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, আমাদের শরীরকে ঠিক রাখার জন্য যে করণীয় কাজগুলো রয়েছে সেগুলো আমরা কেউ করি না। কেন বলছি এই কথাগুলো একটু পরেই বুঝতে পারবেন, কারণ আমার মনটা ভীষণ ভীষণ খারাপ। কালকে সারা রাত ঘুম হয়নি, কালকে সারা রাত ছিলাম হসপিটালে। কারণ আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড কাম কলিগ লাস্ট 1 বছর ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিল, এবং ওর একটা কিডনি আমরা ট্রান্সপ্লান্ট করতেও পেরেছি। আমরা সবাই ফান্ড রেজিং করে সব জায়গা থেকে যত আমাদের সোর্স রয়েছে সেই সোর্সগুলোকে কাজে লাগিয়ে অনেকগুলো টাকা আমরা অ্যাকুমুলেট করেছিলাম ওর স্বাস্থ্যটাকে ইমপ্রুভ করার জন্য। কারণ ও বাড়িতে একা আর্নিং মেম্বার, ওর ওয়াইফ রয়েছে, বাড়িতে একটা ছোটো বাচ্চা রয়েছে, বাড়িতে বাবা মা রয়েছে। লাস্ট 1 বছর ধরে ভীষণ কষ্ট পাচ্ছিল। এই ধরনের সিচুয়েশানে না, মানে যার রোগ হয়, এই ধরনের সিচুয়েশানে একমাত্র সেই পেনটা বুঝতে পারে যে এটাকে এই প্রবলেমটাকে ফেস করে। মানে বিভৎস রকমের পেন হচ্ছিল কয়েকদিন ধরে। 3 দিন আগে একটা ফোন আসে ওর ওয়াইফের তরফ থেকে যে দাদা এরকম আবার সমস্যা শুরু হয়েছে ওর সার্জারির পরে, কি করা যায়? আমি বললাম হসপিটালাইজ ছাড়া তো উপায় নেই, কারণ রেকারিং হসপিটালাইজেশন ছাড়া আর কোনো সলিউশন নেই, এই ট্রিটমেন্ট বাড়িতে রেখে হবে না। তো হসপিটালাইজড করা হয়। প্রথমে আইসিইউতে ভর্তি করা ছিল, তারপরে ওর শারীরিক অবস্থা আরও বেশি ডিটোরিয়েট করে, আরও খারাপ হয়ে যায়, যার জন্য ওকে ভেন্টিলেশনে দেয়। ভেন্টিলেশনে যখন দেয় তখন আমরা সবাই ভেবেছিলাম যে প্রত্যেকবারের মতো হয়তো ও এবারও ফিরে আসবে, কারণ ওর মনের জোর ছিল বিশাল স্ট্রং। সবসময়ের জন্য মানে এত হাসি খুশি ছেলে ছিল, সবসময়ের জন্য বলতো যে আর ঠিক আছে, কোনো চিন্তা করিস না, আমি ঠিক আছি, আমি ঠিক আবার ফিরে আসবো। ও প্রত্যেকবার হসপিটালে যাওয়ার সময় ওইটা বলে যেত। কিন্তু এবার যখন ও হসপিটালাইজড হলো তখন আমাদের সাথে এরকমভাবে কোনো কথা হয়নি। আর ও একবারই বলল যে ভীষণ কষ্ট হচ্ছে রে ভাই সুজিত, বিশাল কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। এই কথাটা বলে যখন ঢুকলো তখন সত্যি খুব কষ্ট, আমারই খুব কষ্ট লাগছিল। তা কালকে রাত্রিবেলা যখন 8:30 9টার সময় ফোন আসে যে সুজিত একটু ফাঁকা আছিস, তাহলে একটু হসপিটালে আসবি, একটু দরকার আছে, শরীরটা বোধহয় ভীষণ খারাপ ওর। আমি গেলাম, রাত্রির তখন বাজে 11:15। ডাক্তারবাবু বেরিয়ে বললেন উই আর সরি। গাইস সরি, আর বলতে পারলাম না কথাটা, ভীষণ খারাপ লাগছিল। কালকে রাত্রিবেলার মানে সিচুয়েশানটা আমার মনে পড়ে যাচ্ছিল। তারপরে ওখান থেকে ওকে যাই হোক ওখান থেকে বার করে তারপরে যা কাজ করার বাকি থাকে সেগুলো করা হলো। আজকের এই ভিডিওটা বানানোর পারপাসটা কি, আমি সবসময়ের জন্য বলি, আমি যেহেতু মানে স্বাস্থ্য নিয়ে ভিডিও বানাই, স্বাস্থ্য নিয়ে কন্টেন্ট তৈরি করি, সবাইকে সচেতনমূলক বার্তা শেয়ার করার জন্য চেষ্টা করি, তাই ওর এই ইনসিডেন্টটা, কালকের এই ইনসিডেন্টটা আমাকে ভীষণভাবে ট্রিগার করছিল। আজকে সকাল থেকেই মনটা ভীষণ খারাপ লাগছিল, কি করব বুঝতে পারছিলাম না। ও 1 বছর ধরে কিডনি নিয়ে ভুগছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল। ওই যে বললাম যে এই কষ্টের পরিমাণটা সেই রিয়ালাইজ করতে পারবে যার এটা হবে। তো ভীষণ কষ্টই পাচ্ছিল। একদিকে মনে হচ্ছে যে না ঠিক আছে ও চলে গেছে, ও কষ্টটা রিমুভ হয়েছে, কিন্তু আর একদিকে মনে হচ্ছে আমরা আমাদের একটা বন্ধু হারালাম, এবং আমার মতোই বয়স, খুব কষ্ট লাগছিল। আজকের এই ভিডিওটা বানানোর পারপাস একটাই, সেটা হচ্ছে আমাদের শরীরে যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলো যখনই কাজ করা বন্ধ করে দেয়, বা যেই অঙ্গগুলো যখনই কোনো সমস্যায় পড়ে আমাদের শরীরকে একটা করে মেসেজ দেয়। সেই মেসেজটাই আজকে শেয়ার করব যে কিডনি খারাপ হয়ে যাওয়ার আগে কি কি সিমটমস আমরা খেয়াল করতে পারি। সবার প্রথম যে সিমটমটা আছে সেটা হচ্ছে লেজিনেস। কিডনি যদি খারাপ হয় তার 2-3 মাস আগে থেকে একটা অদ্ভুত ক্লান্ত শরীরে আমরা দেখতে পাই, অদ্ভুত ক্লান্তি আমরা দেখতে পাই। কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো কাজে মন বসে না, মাথা প্রচণ্ডভাবে ঝিমিয়ে থাকে। এই ক্লান্তিনেস যদি থাকে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা নেফ্রোলজিস্টের সাথে কনসাল্ট করা উচিত। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রস্রাব করার সময় প্রস্রাবের রঙটা সবসময় জন্য খেয়াল করা উচিত। প্রস্রাবের রঙ যদি খুব গাঢ় হয়, মানে ঘোলা হয়ে যায়, ইয়েলোইশ হয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করা উচিত। এবং প্রস্রাবে যদি ফেনা হয় তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হওয়া উচিত, কারণ এই দুটো খুব বাজে সিমটম।
3 নম্বর যে পয়েন্টটা, অনেক সময় কিডনি খারাপ হওয়ার ঠিক 2-3 মাস আগে আমাদের চোখ, নাক, মুখের বিভিন্ন অংশ যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে, এই গ্ল্যান্ডগুলো ফুলে ফুলে যায়। এইগুলো অবশ্যই আপনাকে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে খেয়াল করা উচিত যে আপনার শরীরে কি কি চেঞ্জেস আসছে, কি কি পরিবর্তন হচ্ছে, বডি ওয়েট বেড়ে যাচ্ছে কিনা, পেট ফুলে যায়, এই ধরনের সিমটম যদি থাকে তাহলে অবশ্যই নেফ্রোলজিস্টের সাথে কনসাল্ট করা উচিত। তারপরে আর একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল করা যায়, সেটা হচ্ছে র্যাশেস। যদি কিডনি খারাপ হয়, শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল র্যাশ হয়ে যায়। যদি এরকম ধরনের র্যাশ হয় তাহলে সেটাও দেখা যায় 2-3 মাস পরে তার কিডনিজনিত কোনো একটা রোগ সে আক্রান্ত হতে পারে। সুতরাং এইরকম ধরনের যদি কোনো সিমটম থাকে তাহলে অবশ্যই সেগুলোকে কনসার্নলি ভালো করে খেয়াল করা উচিত এবং সেটা নিয়ে সিরিয়াস হওয়া উচিত এবং ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করা উচিত। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট 2টো পয়েন্ট আছে, যেই 2টো পয়েন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখবেন কিডনি খারাপ হওয়ার আগে, মানে জন্ডিস হলে অনেক সময় কিছু খাবার হলেই, মানে আমরা কিছু খাবার যখন ইনটেক করি, যখন খাই, তখনই সাথে সাথে বমি বমি পায়, কিছু খেতে ইচ্ছা করে না, কারণ কি করে খাবে, ফিল্ট্রেশনটাই তো হবে না। সুতরাং কিডনি যদি খারাপ থাকে ভালো করে ডাইজেস্টও হবে না, প্রত্যেকটা খাওয়ার সময়ই যেন উল্টো চলে আসে, মানে বমি চলে আসে। যদি বমি বমি ভাব আসে সব সময়ের জন্য অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলা উচিত। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিংস, কিডনি যদি খারাপ হয় দেখবেন অনেক সময় শ্বাসকষ্টজনিত রোগেও আমরা আক্রান্ত হয়ে পড়ি, অর্থাৎ আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, বুকে একটা চাপ চাপ ব্যথা অনুভব করতে হয়। এই রকম ধরনের যদি সিচুয়েশান থাকে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলা উচিত এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার হেলথ চেক আপ করানো উচিত। আর কিছু বলার নেই, আমার মনে হলো এই কয়েকটা পয়েন্ট আমি জানি, যেহেতু আমি ডাক্তার নই, তো যতটুকু আমার নলেজের ভিতরে রয়েছে সেইগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি, যাতে একটা সুস্থ সমাজে আমরা থাকতে পারি সবাই সুস্থভাবে। কারণ অসুস্থ থাকার থেকে সুস্থ থাকা বেশি জরুরি। কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি না, আমার সাথে সাথে পুরো পরিবারটা সাফার করে, আমার কষ্ট পরিবার দেখতে পারে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে মেন্টালি একটা স্ট্রেস তো থাকেই, তারপরে ফিজিক্যালি এবং মনিটারি, এই সমস্ত কিছু নিয়ে পুরো একটা বাজে সিচুয়েশান তৈরি হয়ে যায়, যেটা আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, নর্মাল লাইফস্টাইল সব নষ্ট করে দেয়। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল। আমরা যে লাইফস্টাইল থেকে এখন বিলংস করি না, এই লাইফস্টাইলটা ভীষণ ভীষণ ক্ষতিকর। অনিয়মিত ঘুম, এরকম বলা হয়ে থাকে যে যদি আমরা পর্যাপ্ত ঘুম না ঘুমাই, মানে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা হচ্ছে নিয়মিত অ্যাডাল্টদের ঘুমানো উচিত। এই ঘুমটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। আমরা রাত্রিবেলা 12টা, 12:30, 1টা, 1:30টার সময়ও আমরা অনেক সময় ঘুমাই, আর সকালবেলা আমরা অনেক দেরি করে উঠি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। একটা স্টাডিতে বলা হয়েছে যদি ইনঅ্যাডিকুয়েট স্লিপের জন্য 300 টাইমস ক্যান্সার হতে পারে। মানে একটা সাধারণ মানুষ যে প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমায়, আর একটা নর্মাল মানুষ সে যদি 6 ঘন্টা ঘুমায়, তার ক্যান্সারের চান্স 300 টাইমস বেশি অ্যাজ কম্পেয়ার টু যে মানুষটা 8 ঘন্টা বা 9 ঘন্টা ঘুমাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন ঘুম আমাদের শরীরে কতটা দরকার। আর বাইরের এই সমস্ত ভাজা পুরি, ফাস্ট ফুড, এটা ভীষণ ভীষণ ক্ষতিকর। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল খাওয়া অভ্যাস করুন, কারণ যত পরিমাণে জল খাবেন সেটাই কিডনির মাধ্যমে ইনফিল্ট্রেশন হয়ে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে বাইরে চলে যাবে। সুতরাং অবশ্যই ভালোভাবে থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। আজকে আর বেশি কিছু বলবো না। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আর যদি ইনফরমেটিভ মনে হয়, আপনার বন্ধুকেও শেয়ার করতে পারেন, কারণ এই ধরনের সচেতনতামূলক বার্তা সবার কাছেই পৌঁছানো উচিত, সবার জানা উচিত। কারণ ওই যে আমি সবসময় বললাম, লাইফ ইজ সো মাচ প্রিসিয়াস, জীবন সত্যিই খুব মূল্যবান, একটাই জীবন। এই জীবনের মূল্যকে মূল্য দিতে শিখুন, কারণ জীবনকে আপনি যত সুন্দর করে রাখবেন, আপনার এই শরীরটাকে যত বেশি কেয়ার করবেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে সাথ দেবে, আপনার চলার পথে আপনাকে সাপোর্ট করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই বলেই এখান থেকে বিদায় নেব, আর কিছু বলার নেই। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। নমস্কার।